যুদ্ধবন্ধে ট্রাম্পকে পুতিনের ফোন, মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের, 20 গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আজও সারা দেশে জ্বালানি তেলের সংকট, পাইপলাইনে ভারত থেকে 2 চালানে আসছে 10,000 মেট্রিক টন ডিজেল। ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে পাচ্ছেন 37,500 নারী। এপ্রিলে কৃষক কার্ড দেওয়ার ঘোষণা। এবং ইন্টারনেট বন্ধ করে গণহত্যার জয় পলকের বিরুদ্ধে সাক্ষ্য, গুম নির্যাতনে হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে জবানবন্দি দেয়া ব্যারিস্টার আরমানের জেরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। দ্রুত যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সঙ্গে টেলিফোনে তিনি নানা প্রস্তাব দেন। এদিকে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি করতে বন্ধের হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কোর IRGC। পাল্টা হুমকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করা দেয়া হলে ইরানের আগের চেয়ে 20 গুণ শক্তিশালী হামলা চালানো হবে। প্রিয়াঙ্কার নিতু ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দিলে দেশটিকে আগের চেয়ে 20 গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে, যা ইরানকে জাতি হিসেবে পুনর্গঠন অক্ষম করে দেবে। চলমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন। প্রায় 1 ঘণ্টার আলাপচারিতায় পুতিন ইরানের বিরুদ্ধে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। এছাড়া ইউক্রেন সহ অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা হয়েছে। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন ইরান যুদ্ধের দ্রুত সমাধানের লক্ষ্যে তার প্রস্তাবগুলো তুলে ধরেন। এই উত্তেজনার মধ্যেই শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে। ট্রাম্পের এমন ঘোষণার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 8 থেকে 9% পর্যন্ত কমেছে। তিনি মনে করেন, ইরানের প্রতিবেশী আরব দেশে হামলার ভুল কৌশলের কারণে তারা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে এবং পাল্টা হামলাও শুরু করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এখন মূল চ্যালেঞ্জ হলো সংযম এবং কূটনৈতিক সমাধান নিশ্চিত করা, যাতে কোনো বড় সংঘাত থেকে রপ্তানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত না হয়। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ইরানের রাজধানী তেহরানে সোমবার দিবাগত রাতটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ রাত হিসেবে সামনে এসেছে। একের পর এক বিস্ফোরণ ও বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান, কারাজ, ইসফাহান ও তাবরিজ সহ বিভিন্ন অঞ্চল। প্রাথমিক প্রতিবেদনের অন্তত 40 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সময়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কোর পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। প্রিয়াঙ্কা নিতুর আরেকটি ডেস্ক রিপোর্ট। তেহরানে সোমবার দিবাগত রাতটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ রাত হিসেবে বর্ণনা করেছেন আল জাজিরার প্রতিনিধি। তিনি জানান, রাতে তেহরান জুড়ে একের পর এক বিস্ফোরণ ঘটেছে, যার সংখ্যা নির্ধারণ করা কঠিন। উত্তরের কারাজ এবং পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকাতেও বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। এসব হামলায় অন্তত 40 জন ইরানি নিহত হয়েছেন। ইসফাহান শহরেও তীব্র বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। সেখানে গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিছু সূত্র বলছে, ইসফাহানের বিস্ফোরণগুলো সেখানকার পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় ঘটেছে। এদিকে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড কোর পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা নাইনি বলেছেন, তারা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবহর এবং USS জেরাল্ড ফোর্ডের জন্য অপেক্ষা করছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। তিনি আরও দাবি করেন আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ হতে পারে। তবে এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বলেছে এই যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরানি। তাদের মতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সমীকরণ এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে 5,000 মেট্রিক টন ডিজেল আসছে। আজই এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সূত্রে জানা গেছে, ভারত থেকে ডিজেলে পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির বাণিজ্য ও অপারেশনের বিভাগ জানিয়েছেন, বর্তমান চালানের পাশাপাশি শিগগিরই ভারত থেকে আরও 5,000 মেট্রিক টন ডিজেলের আরেকটি চালান দেশে পৌঁছার কথা রয়েছে। এদিকে সীমান্তে তেল পাচার রোধে যশোরের বেনাপোলে স্থলবন্দর গেটে দেশীয় এবং ভারতীয় ট্রাক আমদানি ও রপ্তানি প্রবেশের সময় সতর্কতার সঙ্গে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। তেল কোনোভাবেই সীমান্ত পেরিয়ে ওপারে না যায়, সেজন্য বিজিবির এই তল্লাশি একটি রুটিন কাজে পরিণত হয়েছে। এছাড়াও সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি। ট্রাকগুলো ভারত থেকেই তাদের জ্বালানি নিয়ে বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকে জ্বালানি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তারা যে পরিমাণ জ্বালানি নিয়ে আসে, আমাদের কর্তব্যরত বিজিবি সেই জ্বালানি ট্যাঙ্কের জ্বালানি পরিমাপ করে রাখে এবং তারা যখন ফিরে যায় তখনও সেই জ্বালানি পরিমাপ করা হয় এবং পর্যবেক্ষণ করা হয় যে তারা অতিরিক্ত কোনো জ্বালানি নিয়ে যাচ্ছে কিনা। আজও রাজধানীতে রয়েছে জ্বালানি তেলের সংকট। তেল নিয়ে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে রাইডিং শেয়ারকারীদের তেল নেয়ার সময় সীমা 5 লিটার পর্যন্ত বাড়িয়ে নির্দেশনা জারি করেছে বিপিসি। এদিকে কার্যক্রম চালু রাখা পাম্পগুলোতে সরকারি নির্দেশনা মেনে তেল দিচ্ছে। এ বিষয়ে আরও জানাতে ঢাকা থেকে বিজন দাস এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। প্রথমে যাচ্ছি বিজনের কাছে। বিজন, রাজধানীর তেলের পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমি বর্তমানে রয়েছি মিরপুরের একটি ফিলিং স্টেশনে এবং এখানেও একদম যে জ্বালানি তেলের যে সম্ভাব্য যে শঙ্কা যেটি রয়েছে সেটির কারণে দীর্ঘ একটি সারি এখানে আমরা লক্ষ্য করছি। শুধু এই পাম্পটি নয়, রাজধানী শহরের আমরা বেশ কয়েকটি পাম্প আমরা এরই মধ্যে দেখে এসেছি, সেখানেও ঠিক একই রকমভাবে দীর্ঘ লাইনটি আমরা লক্ষ্য করছি এবং এই দীর্ঘ লাইনের কারণে দেখা যাচ্ছে যে আমরা যারা এসেছেন, ক্রেতা যারা আছেন, তারা একটি বিষয় বলছেন যে সকাল থেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, যার ফলে অনেকেই তেল পাচ্ছেন, আবার অনেকেই পাচ্ছেন না। এবং একটি বিষয় হচ্ছে যে যেহেতু রেশনিং সিস্টেমে পেট্রোল বিক্রির অর্থাৎ অকটেন জ্বালানি তেল বিক্রির একটি বিষয় রয়েছে, যার ফলে সকালের দিকে কিছুটা তেল পাওয়া গেলেও বিকেলের দিকে আবার পাওয়া যাচ্ছে না। তবে কিছু কিছু পেট্রোল পাম্পগুলোতে আবার ফিলিং স্টেশনগুলোতে আপনার হলো যে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি এই বর্তমান যে মিরপুরের যে পাম্পটিতে রয়েছে, এখানে সামনে একটি নোটিশ দেওয়া হয়েছে যে আজকে তেল শেষ, আগামীকাল দুপুর নাগাদ পুনরায় তেল সরবরাহ করা হবে। এবং পাবেন সেই কিন্তু একটি শঙ্কা রয়েছে, যার কারণে এখন পর্যন্ত সেই তেল পাওয়ার আশায় এখন পর্যন্ত যারা জ্বালানি তেলের ক্রেতা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন। এই চিত্রটি এখানে রয়েছে এবং এর প্রভাবটি কিন্তু সরাসরি ভাবে পরিবহন খাতে অর্থাৎ ঢাকার অভ্যন্তরীণ যে যাত্রীবাহী বাসগুলো চলাচল করে তার মধ্যেও কিন্তু পড়েছে। এবং তারা একটি বিষয় বলছেন যে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের কারণে তারা পূর্বে যে পরিমাণে দিতে পারতো, অর্থাৎ যে পরিমাণে তারা গন্তব্যে পেয়েছে আবার যাত্রীদের নিয়ে আসার যে বিষয়টি রয়েছে সেটি যেটি দিতে পারতো, এটি কিন্তু বর্তমানে অনেকাংশে কমে এসেছে। অর্থাৎ আগে যেখানে তারা 10টি ট্রিপ দিতে পারতো, এখন সেখানে তারা দিতে পারছে 8টি, কোনো কোনো ক্ষেত্রে 5টি। এবং এই তেলের যে জ্বালানি তেলের পরিমাণ যেটি আসলে লিমিট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ নির্ধারিত তেল যেটি নিতে পারবে, তার কারণে এক প্রকার
হয়রানির মধ্যে করছেন পরিবহন চালকরা। অর্থাৎ কোনো প্রান্তে দেখা যাচ্ছে যে তারা চলে যাচ্ছেন, তারা কোথাও গিয়ে পিকনিক নিচ্ছেন, আবার পুনরায় রাস্তার মধ্যে যদি তাদের গাড়িতে থেমে যাচ্ছে, তার ফলে তারা আরো দূরত্ব গিয়ে আরো নিতে হচ্ছে। কিন্তু আজই এই চিত্রটি ছিল না এবং সংবাদের সংকটের কারণে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং পরিবহন চালক ছাড়াও, যাদের মোটরসাইকেল চালক, গণপরিবহনের চালক ছাড়াও আমরা সাধারণ মানুষের সাথে কিন্তু কথা বলি, কিন্তু কি কারণে আসলে এই সংকটটা সৃষ্টি হয়েছে, এক্ষেত্রে সাধারণ মানুষের একটি মত রয়েছে। তারা বলছেন যে সম্ভাব্য সংকটের সংখ্যায় কিন্তু এই ধরনের পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে, কেননা সরকারের পক্ষ থেকে কিন্তু সাধারণ মানুষের একটু চেষ্টা করা রয়েছে যে যেহেতু তেল আসা শুরু হয়েছে, ভারত থেকেও আসছে তেল, এবং এই মুহূর্তে আসলে এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং দ্রুতই এই সমাধান হবে। আপনার এই ছিল সর্বশেষ পরিস্থিতি। নগর রয়েছে। আমি যদি আপনাকে বলি যে আমি যে পাম্পে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যে সকাল থেকে সীমিত আকারে যে তেল রয়েছে সেই তেল কিনতে পাচ্ছেন যানবাহন, পাশাপাশি যারা শিল্প কারখানা রয়েছেন সেসব লোকজন কিন্তু তারা তেল পাচ্ছেন। আমি কথা বলেছিলাম এখানে পাম্প কর্তৃপক্ষের সাথে, তারা যেহেতু বলছেন যেহেতু যে চাহিদা পরিমাণ তেল পাওয়ার কথা, সেই তেল না থাকাতে কিন্তু গাড়ির যানজট, পাশাপাশি যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু তারা তেল নিতে হচ্ছে। আর আরেকটি বিষয় যদি বলে যে কারখানা রয়েছে, সেইসব শিল্প কারখানা কিন্তু ডিজেল চালিত যে জেনারেটর রয়েছে সেখানে কিন্তু তেল ব্যবহার করা হয়। কারখানা সংকটের পাশাপাশি কিন্তু তাদের যে পর্যাপ্ত পরিমাণে তেল প্রয়োজন ছিল সেই প্রয়োজন তারা দিতে পারছেন না। আর কিছুক্ষণ আগে এখানে জেলা প্রশাসকের যে মোবাইল টিম রয়েছে তারা কিন্তু এসেছিলেন তেলের যে সার্বিক বিষয়ে জানার জন্য। পাশাপাশি কিন্তু তারা বলছেন যে সীমিত আকারে যে তেল রয়েছে সেই যে কিন্তু মানুষকে প্রয়োজন করা হয়। আপনি জানেন যে তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি পাম্পে কিন্তু তেল না থাকার কারণে কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু বেশ কয়েকটি পাম্পে কিন্তু তারা তেল না থাকার কারণে কিন্তু তাদের যে বন্ধ করে দিয়েছে। আবার আগামীকালকে থেকে কিন্তু পুনরায় আবার তেল দেওয়া শুরু করবেন কিন্তু বলছেন। আমরা কথা বলেছিলাম যেহেতু এখানকার যারা দায়িত্ব কর্তব্যরত রয়েছেন তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে কি পরিমাণে তেল প্রয়োজন কিন্তু বা কি প্রয়োজনের যে তেল তাদের মজুদ রয়েছেন। তারা বলছেন যে এই অঞ্চলে কিন্তু শিল্প কারখানার পাশাপাশি কিন্তু কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য কিন্তু যে তেল প্রয়োজন সেই তেলগুলো কিন্তু পর্যাপ্ত না থাকার কারণে কিন্তু তারাও হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি যারা রয়েছেন বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু 200 টাকার বেশি কিন্তু মোটরসাইকেলের তেল দিতে পারছেন, অন্যদিকে 1000 টাকার বেশিও যানবাহনের তেল দিতে পারছে না, যার কারণে কিন্তু ঢাকা সহ বিভিন্ন এলাকার যারা রয়েছেন তো দু একদিনের মধ্যে যে সাময়িক যারা বলছেন যেহেতু তাহলে বৃদ্ধি পেলে কিন্তু হয়তো বা এর পরিস্থিতি ভালো হবে। সুজন এবং বিজন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। প্রাথমিকভাবে 37,567টি নির্বাচিত নারী প্রধান পরিবারের হাতে ভাতা তুলে দেওয়ার মধ্য দিয়ে সূচনা হলো ফ্যামিলি কার্ডের। সকালে বনানীর TNT মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ভাতা হিসেবে সকল কার্ডধারীকে দেয়া হয় 2,500 টাকা করে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নারীদের স্বাবলম্বী করতে আজকের এই ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হলো। এ সময় তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসের মধ্যে কৃষকদের মাঝে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা এইভাবে একে একে আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো, যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। এদিকে রাজধানী সহ সারা দেশের 14টি এলাকায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। কার্ড পেয়ে সন্তুষ্টি জানান সুবিধাভোগীরা। প্রতিনিধিদের তথ্যে
ডেস্ক রিপোর্ট। দেশে 10 জেলার আওতায় বান্দরবান জেলার লামা উপজেলার পাশিয়াখালী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে 1097টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এই সময় ফ্যামিলি কার্ড বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এখানে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু জিরো টলারেন্স থাকবে। শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে আমাদের কোনো দলীয় পক্ষ দেওয়া না, আপনারা নিজ গতিতে কাজ করবেন। বান্দরবান পার্বত্য জেলায় বাঙালি সহ 12টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে, তবে কোনো জাতিগোষ্ঠীকে আলাদা করে তালিকা করা হয়নি। সরকার ওরা বেশি ধন্যবাদী। আমরা নারীরা পিছিয়ে থাকলাম, এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড দিয়ে আমরা নারীরা কিছুটা এগিয়ে আসার জন্য আগ্রহী হচ্ছি। বগুড়ায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে আর্থিক সহায়তার আওতায় আনতে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। কার্ড পেয়ে খুশি নিম্ন আয়ের নারীরা। এই কার্ডটা পেয়ে খুবই খুশি। তো আল্লাহ পাক তাকে হায়দারাজ করুক, তারেক জিয়া রহমানকে এবং তার মাকে জান্নাতবাসী করুক। স্বামী মারা যায়, খুব কষ্টের মধ্যে আছি, মানুষের বাড়ির কাজকর্ম করে খাওয়া লাগে। তাই এই কার্ড পাই আমরা সেই খুশি পাওয়া হয়েছে যে তারেক জিয়া আমাকে সেই খুশির উপর হচ্ছে। খুলনার খালিশপুর হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে 1000 সুবিধাভোগীকে দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড। অনেকটা আগাই যাবে, সংসারও ভালো থাকবে। যে টাকার জন্য যে সমস্যাগুলোর সমাধান করতে পারতেছি না, সেটা খাবার দাবারেরই হোক বা নিজের সাংসারিক কাজের জন্যই হোক, প্রত্যেক মাসেই এতটুকুতেই অনেক উপকার হবে আমার জন্য। আমার একটু উপকার হবে বলে ধরেন আমি এই যে অসুখ, আমি ক্যান্সার নিয়ে 2 বছর ভুগতেছি, আমার একটু ওষুধ পানি খেতে পারবো। দেশের প্রান্তিক হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে সরকার। এই কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে 2500 টাকা সরাসরি নগদ সহায়তা অথবা সমমূল্যে টিসিবি পণ্য পাবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় জয় পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ হচ্ছে। একই ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলের বের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে জবানবন্দি দেয়া গুমের শিকার ব্যারিস্টার আরমানকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ট্রাইব্যুনালের 2 জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ রয়েছে। পাশাপাশি কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে এবং কুষ্টিয়ায় আরেক হত্যা মামলায় অভিযোগে বিপক্ষে নিজের বক্তব্য তুলে ধরবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সকালে এসব মামলার গ্রেফতারকৃত আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, ট্রাইব্যুনালের কার্যতালিকার বিষয়গুলোর অগ্রগতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আসাদ সম্প্রতি সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর সাইমন রেজা তালুকদার তিনি যে পদত্যাগ করেছেন, তার পদত্যাগ পরপরই কিন্তু গতকালকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2 জন প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। তারা হচ্ছেন মার্জিনা রহমান মদিনা এবং আরেকজন হচ্ছেন মোহাম্মদ জহিরুল আমিন। তো তাদের নিয়ে কিন্তু আজকে প্রসিকিউশন টিমের একটি বৈঠক হয়, যেখানে কিন্তু উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এরপরে কিন্তু তিনি সাংবাদিকদের সামনে আসেন এবং তাকে কিন্তু তার কাছে একটি প্রশ্ন উঠে, সেটি হচ্ছে সদ্য পদত্যাগকারী সাইমন রেজার যে একটি অডিও কল ফাঁস হয়, যেটি একটি গণমাধ্যমে এসেছে, যেখানে দেখা যাচ্ছে তিনি জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলায় চট্টগ্রামের সাবেক আওয়ামী লীগ নেতা ABM ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে 1 কোটি টাকার জন্য তিনি একজন পরিবারের একজন সদস্যকে কথা বলেন, যেটি নিয়ে কিন্তু তার কাছে প্রশ্ন করা হয় যে এই বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন কিনা। তবে তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে প্রসিকিউশনের অভ্যন্তরে কিন্তু একটি তদন্ত হবে, তবে যেহেতু এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি সেহেতু এখনই যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেরকমটি কিন্তু নয়, তবে তদন্ত হবে, এটুকুই তিনি অন্তত নিশ্চিত করেছেন। এবং প্রসিকিউশনে আর অন্য কেউ অভিযুক্ত আছে কিনা এক্ষেত্রে সেটিও কিন্তু খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।
এর পাশাপাশি কিন্তু ট্রাইব্যুনালে যেন আর কোনো ধরনের যেন কোনো অনিয়ম না পাওয়া যায় সে বিষয়েও কিন্তু সজাগ থাকার কথা কিন্তু তিনি জানিয়েছেন। এদিকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-তে কিন্তু কুষ্টিয়ার 6 জন হত্যা মামলার যে আসামি ইনুর তার কিন্তু নিজের পক্ষে কিন্তু একটি বক্তব্য প্রদানের বিষয় দিন ধার্য ছিল। তো তিনি অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তো সেক্ষেত্রে কিন্তু তার আইনজীবী কিন্তু আলাদা একটি দিন চেয়েছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনাল আদালত তাকে সেই সুযোগ দেননি। তার বদলে তার লিখিত বক্তব্য গ্রহণ করেছেন এবং যুক্তিতর্কের জন্য আগামী 2রা এপ্রিল দিন ধার্য করেছেন। আর বাকি যে মামলাগুলোর সেগুলোর কিন্তু এখনও কার্যক্রম চলছে। এ বিষয়ে কিন্তু আরও পরবর্তীতে জানানো যাবে। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। আসাদ। মুদাসির, আপনাকে ধন্যবাদ। পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দে, তবে ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। উৎপাদন খরচের অর্ধেক দামও না পাওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহ হারাচ্ছেন পদ্মাপাড়ের কৃষকরা। এনজিওর কিস্তি ও ব্যাংকের লোন নিয়ে বিপাকে পড়েছে তারা। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। মুড়িকাটা পেঁয়াজের ভরা মৌসুম হওয়ায় সাপ্তাহিক হাটের দিন ছাড়াও প্রতিদিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ নিয়ে বাজারে আসছেন। বর্তমানে প্রতি মণ মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়, অথচ প্রতি মণ পেঁয়াজের উৎপাদন খরচ 1400 থেকে 1500 টাকা। গেল কয়েক বছরের মতো এবারও মুড়িকাটা পেঁয়াজ আবাদ করে লোকসানে গুনতে হচ্ছে কৃষকদের। পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়ায় বর্তমানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পেঁয়াজ নিয়ে বাজার আইছি, কেনার মতো কোনো লোক নাই, কারণ সহির পানি হেলান ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। কৃষক আমরা অনেক টাকা পয়সা ব্যয় করে খেত খোলা করছি, এখন চালান কি চালান উঠতেছে না। আমাদের পেঁয়াজ ফেলাই দেওয়া যাইতেছে না, ঘরেও রাখা যাইতেছে না, আবার বাজার আর নেই না। এত কম দামে পেঁয়াজ বেচলে কৃষক বাঁচবে না। সারা বাংলাদেশে মুড়িকাটার ব্যাপক আমদানি, ব্যাপক ফলন হয়েছে কৃষকের, যার কারণে বাজারের অবস্থা, বাজার ভালো হবে, সামনে আশা করা বাজার ভালো হবে। পেঁয়াজের মূল্য বাজার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। কৃষকদের সুবিধার্থে উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারিত থাকা প্রয়োজন বলে জানান এই কৃষি কর্মকর্তা। দামের ব্যাপারটা যেহেতু অনেকটাই মার্কেট অপারেশনের উপরে নির্ভর করে, সেক্ষেত্রে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে কৃষক তার উৎপাদন খরচের টুকু পুষিয়ে নেওয়ার পরে তার একটা লাভ পাক। তবে আমরা অবশ্যই কৃষকদের পাশে দাঁড়াতে হলে এতটা কম মূল্যে আসলে পেঁয়াজের দাম রাখলে সমস্যা, একটা মিনিমাম সিলিং থাকা দরকার। চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে 5750 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 1 লাখ মেট্রিক টন। মাহমুদা। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুদ্ধ বন্ধে ট্রাম্পকে পুতিনের ফোন, মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের, 20 গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আজও সারা দেশের পাম্পে জ্বালানি তেলের সংকট, পাইপলাইনে ভারত থেকে 2 চালানে আসছে 10,000 মেট্রিক টন ডিজেল। ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে পাচ্ছেন 37,500 নারী। এপ্রিলে কৃষক কার্ডে দেওয়ার ঘোষণা। এবং ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় জয় পলকের বিরুদ্ধে সাক্ষ্য, গুম নির্যাতনে হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে জবানবন্দি দেয়া ব্যারিস্টার আরমানের জেরা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।